আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের জন্য তুরস্কের গুরুত্ব তুলে ধরেছেন। তিনি বলেছেন, সাম্প্রতিক ঘটনা প্রবাহের প্রেক্ষিতে বোঝা গেছে আঙ্কারাকে ছাড়া বৈশ্বিক পক্ষ হিসেবে কার্যকর থাকাটা ইউরোপের জন্য ক্রমেই অসম্ভব হয়ে উঠছে। এরদোয়ান বলেন, সহজ ভাষায় বললে তুরস্ককে ছাড়া ইউরোপের নিরাপত্তা প্রতিষ্ঠা অবাস্তব। তিনি আশাবাদ জানান যে ইউরোপীয়রা এই বাস্তবতা বুঝবে এবং একটা ভিশনারি লক্ষ্য নিয়ে তুরস্কের পূর্ণ সদস্যপদের প্রক্রিয়া এগিয়ে নেবে। তবে বিশ্লেষকরা বলছেন, ইইউ এর সদস্যপদ আঙ্কারার কৌশলগত স্বায়ত্তশাসন নষ্ট করতে পারে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সদস্যপদ নিয়ে তুরস্কের আকাঙ্ক্ষাকে হয়তো অতিরিক্ত আশাবাদ মনে হতে পারে, কিন্তু এরদোয়ানের কথাগুলো বৈশ্বিক ঘটনা প্রবাহেরই প্রতিধ্বনি মাত্র। পরিবর্তিত বাস্তবতায় ট্রান্স আটলান্টিক সম্পর্ক প্রায় স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রাসেলস এখন ওয়াশিংটনের সাথে দূরত্ব বজায় রেখে অন্যদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে। এই পরিস্থিতি নিঃসন্দেহে ব্রাসেলস আর আঙ্কারার জন্য সহযোগিতা গভীর করার একটা সুযোগ নিয়ে এসেছে। এক মাসেরও বেশি সময় ধরে ইউরোপীয় ইউনিয়নের নেতারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশৃঙ্খল নেতৃত্ব সামলাতে হিমশিম খেয়ে চলেছে। ট্রাম্প শুধু একটা বাণিজ্য যুদ্ধ নিয়ে গোয়ার্তুমি করছেন না, বরং যে নিরাপত্তা কাঠামোর উপর ইউরোপীয় দেশগুলো বহু দশক ধরে নিজেদের নিরাপত্তার জন্য নির্ভর করেছে, সেই কাঠামোটাই তিনি ধসিয়ে দিতে চাচ্ছেন। প্রেসিডেন্ট হওয়ার প্রথম কয়েক সপ্তাহের মধ্যেই ট্রাম্প ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ঘনিষ্ঠ হয়েছেন। ইইউ এর কড়া সমালোচনা করেছেন এবং এই ব্লক থেকে আমদানির ওপর 25% শুল্ক আরোপ করেছেন। হঠাৎ নিয়ে এসব পদক্ষেপে হতভম্ব ইউরোপীয় নেতারা জরুরি বৈঠক করেছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার উভয়ই ট্রাম্পের সাথে সম্পর্ক জোড়াতালি দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের প্রতিনিধিকে প্রায় অগ্রাহ্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শেষে ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট মরিয়া হয়ে ওয়াশিংটনের প্রতি শেষ একটা আবেদন জানিয়েছেন। কিন্তু ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে যেভাবে হেনস্থা করা হয়েছে, সেটা শেষ পর্যন্ত ইউরোপীয় নেতাদেরকে নাড়া দিয়েছে বলে মনে হচ্ছে। ট্রান্স আটলান্টিক সম্পর্কে যে মেরামত অযোগ্য ফাটল ধরেছে, সেটা তারা উপলব্ধি করতে শুরু করেছেন। ইউরোপীয় ইউনিয়নের নেতারা বলেছেন, তারা ইউরোপের নিরাপত্তার ক্ষেত্রে বর্তমান ও ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় আরও সক্ষম ও সুসজ্জিত হয়ে উঠতে চান। নতুন বাস্তবতায় এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য ব্রাসেলসকে তাই কৌশলে বড় পরিবর্তন আনতে হবে। গত মাসে এক বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের নেতারা ইউরোপের প্রতিরক্ষা ও কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেছেন। ট্রাম্প উত্তর সময়ে ইউরোপীয় নিরাপত্তা কাঠামোর মূল নীতি নিয়ে আলোচনার ক্ষেত্রে ইইউ নেতাদেরকে এটা বুঝতে হবে এবং স্বীকার করতে হবে যে গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তি হিসেবে তুরস্ক ইউরোপের নিরাপত্তার জন্য এমন একটা অংশীদার হতে পারে যাকে অগ্রাহ্য করা প্রায় অসম্ভব। ইউরোপের অনেক নেতারাই ধীরে ধীরে এই সত্যটা উপলব্ধি করতে শুরু করেছেন বলে মনে হচ্ছে। ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী হল তুরস্কের। এখনও আঙ্কারা তাদের প্রতিরক্ষা ও নিরাপত্তা বাজেট ধারাবাহিকভাবে বাড়িয়েই চলেছে। তাদের প্রতিরক্ষা শিল্পেরও দারুণ বিকাশ হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের নানা দেশে তাদের প্রতিরক্ষা পণ্য বিক্রি হচ্ছে। স্পেন, পর্তুগাল, পোল্যান্ড, রোমানিয়া, এস্তোনিয়া, ক্রোয়েশিয়া ও হাঙ্গেরি সহ নানা দেশ তাদের প্রতিরক্ষা সরঞ্জাম কিনছে। কিন্তু এরপরও আঙ্কারাকে কিছু ইইউ সদস্য দেশের জোরালো বিরোধিতার মুখে পড়তে হয়েছে। এই সদস্য দেশগুলো মাঝে মাঝে ইইউ এর বৃহত্তর স্বার্থকে অগ্রাহ্য করেছে। ইউরোপীয় ইউনিয়নের প্রতি তাদের প্রতিশ্রুতিরও ওঠানামা দেখা গেছে বিভিন্ন সময়। এইসব চ্যালেঞ্জের মধ্যেও তুরস্কের প্রতিরক্ষা কোম্পানিগুলো ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা বাজারে অবস্থান মজবুত করেছে। প্রযুক্তি হস্তান্তর এবং বড় ধরনের কৌশলগত অধিগ্রহণ এবং অংশীদারিত্বের মাধ্যমে তারা এই অবস্থান তৈরি করছে।
তুরস্ক আর রাশিয়া একে অন্যের কৌশলগত প্রতিযোগী, তবে কখনো কখনো তারা পরস্পরকে সহযোগিতাও করেছে। বেশ কিছু পরিস্থিতিতে পশ্চিমের সহায়তা ছাড়াই মস্কোর মুখোমুখি হয়েছে আঙ্কারা। এমনকি কখনো রাশিয়ার পক্ষে পশ্চিমের সমর্থন থাকার পরও তাদের মুখোমুখি হয়েছে তুরস্ক। ইউক্রেনের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার পক্ষে সেই 2014 সাল থেকে কথা বলেছে তুরস্ক। কিয়েভকে তারা অস্ত্র সরঞ্জামও দিয়েছে, কিন্তু সেগুলো ব্যবহারের উপর কোনো বিধিনিষেধ আরোপ করেনি। তুরস্ক কখনো কখনো রাশিয়ার যুদ্ধজাহাজের জন্য তাদের প্রণালীর দরজাও বন্ধ করে দিয়েছে। এর বাইরে তারা কৃষ্ণ সাগর দিয়ে শস্য রফতানির জন্য পদক্ষেপ নিয়েছে। এমনকি ইউক্রেনীয় নৌবাহিনীর জন্য করভেট জাহাজও তৈরি করে দিয়েছে। একই সাথে মস্কোর সাথেও সম্পর্কটা তারা ধরে রেখেছে। তুরস্ক হল একমাত্র দেশ কৌশলগতভাবে অবস্থানের কারণে যাকে ইউক্রেন আর রাশিয়া উভয়ই শান্তি আলোচনার জন্য মধ্যস্থতাকারী হিসেবে দেখে, যারা আলোচনার আয়োজন করতে পারে এবং নিরাপত্তা প্রতিশ্রুতি দিতে পারে। কিন্তু ইউরোপের নতুন প্রতিরক্ষা ও নিরাপত্তা কাঠামোর ক্ষেত্রে তুরস্কের সম্ভাব্য ভূমিকার গুরুত্ব বেড়েই চলেছে। তবে শুধুমাত্র এই লেন্স দিয়ে দেখলে সেটা হবে আরেকটি ভুল। আঙ্কারা এমন কোনো ফ্রেমওয়ার্ক মেনে নিতে রাজি হবে না যেটার উদ্দেশ্য হবে শুধু প্রতিরক্ষা আর নিরাপত্তার সহযোগিতা। তুরস্কের বৃহত্তর কৌশলগত গুরুত্বের জায়গাটা হলো তারা বাণিজ্য, জ্বালানি ও জনগণের পর্যায়ে লেনদেন এই সবগুলো খাতে বাস্তবসম্মত ও অগ্রাধিকার ভিত্তিক অংশীদারিত্ব গড়ে তুলতে চায়। এই মুহূর্তে ইউরোপীয় ইউনিয়ন আর তুরস্কের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটা তাই নতুন করে ভেবে দেখতে হবে। রাজনৈতিক যে অচলাবস্থার কারণে তুরস্কের ইইউতে সংযুক্তির প্রক্রিয়া থমকে আছে সেটা আর গ্রহণযোগ্য নয় এবং এটা অবিলম্বে পরিত্যাগ করা উচিত। উভয়ের স্বার্থের ভিত্তিতে বাস্তবসম্মত জায়গা থেকে সহযোগিতার একটা নতুন মডেল দাঁড় করাতে হবে। ইউরোপীয় ইউনিয়ন তুরস্ক কাস্টমস ইউনিয়নের আধুনিকায়ন এবং ভিসা উদারীকরণ করতে হবে। ইইউ তুরস্ক সম্পর্কের ক্ষেত্রে এই দুটি বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। ইউরোপীয় অভ্যন্তরীণ রাজনীতির কারণে এই ইস্যুগুলো এখনও রাজনৈতিক অচল অবস্থার শিকার হবে। এই ইস্যুগুলো সমাধানের জন্য নতুন কিছু পরিকল্পনার উপর ভিত্তি করে পদক্ষেপ নেওয়া উচিত। এর মধ্যে ডিপ কম্প্রিহেন্সিভ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা ডিসিএফটিএ এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর মতো পদক্ষেপগুলোকে গুরুত্ব দেওয়া উচিত। ইউরোপীয় ইউনিয়নের সাথে ভারতের একটা কৌশলগত অংশীদারিত্ব গড়ে উঠছে, যার মধ্যে বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা ও জনগণের মধ্যে বিনিময়ের বিষয়গুলো রয়েছে। তুরস্কের সাথে সম্পর্কের ক্ষেত্রে সেটাকেও উদাহরণ হিসেবে সামনে রাখা যায়। এই ধরনের একটা ফ্রেমওয়ার্ক তুরস্কের জন্য বর্তমান অচলাবস্থার চেয়ে অনেক বেশি উপকারী হবে। ইউক্রেনের মতো ইস্যুতে আঙ্কারা আর ব্রাসেলসের অবস্থান অভিন্ন হলেও ইসরায়েল ইস্যুতে দুই পক্ষের নৈতিক অবস্থান আলাদা। সে কারণে ইউরোপীয় ইউনিয়নের তুরস্কের পূর্ণ সদস্যপদের বিষয়ে বহু সীমাবদ্ধতা সবসময় থেকে যাবে। অন্যদিকে সুপরিকল্পিত একটা সম্পর্ক তৈরি হলে অভিন্ন স্বার্থের ক্ষেত্রে আঙ্কারা ইইউ এর সাথে সহযোগিতা যেমন করতে পারবে, তেমনি বিতর্কিত ইস্যুতে নিজেদের কৌশলগত স্বাধীনতাও তারা বজায় রাখতে পারবে। এটা হলে জটিল আঞ্চলিক বাস্তবতা পাড়ি দেওয়ার ক্ষেত্রেও তুরস্কের জন্য সুবিধা হবে, বিশেষ করে যেসব ইস্যুতে ইইউ এর কিছু সদস্য দেশের সাথে তাদের মতভিন্নতা রয়েছে, সেখানে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে আঙ্কারা। একটা বাস্তবমুখী এবং সুনির্দিষ্ট পরিকল্পনা ভিত্তিক ফ্রেমওয়ার্ক দীর্ঘমেয়াদে ইইউ তুরস্কের সম্পর্ককেই শুধু চাঙ্গা করবে না, বরং অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রেও উভয় পক্ষ আরও কার্যকরভাবে কাজ করতে পারবে। এমনটা হলে আঙ্কারা তাদের দিক থেকে ইউরোপের জাতীয় রাজনীতির বাস্তবতা এবং তুরস্কের সাথে ইইউ এর সম্পর্কের ওপর তার প্রভাবের বিষয়টা মেনে নিতে পারবে। থমকে যাওয়া প্রক্রিয়া চাঙ্গা করার চেষ্টা বাদ দিয়ে আঙ্কারার উচিত নতুন পরিকল্পনার ভিত্তিতে ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করা এবং সেই অনুযায়ী তাদের নীতিগুলো ঢেলে সাজানো। একই সাথে কৌশলগত স্বায়ত্তশাসন নিয়েও তাদের কাজ চালিয়ে যাওয়া উচিত।
ব্রাসেলসকে এখানে বিবেচনা করতে হবে যাতে ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘমেয়াদী স্বার্থের উপরে তাদের কতিপয় সদস্য দেশের স্বল্পমেয়াদী স্বার্থ বেশি গুরুত্ব না পায়। আঙ্কারা এমন একটা গুরুত্বপূর্ণ অংশীদার যাদের সাথে বেশ কিছু খাতে সহযোগিতার বিষয়টি ইইউ কোনোভাবে এড়াতে পারবে না। এই বাস্তবতাগুলো মেনে নিয়ে উভয় পক্ষের অভিন্ন স্বার্থের ভিত্তিতে সমন্বিত একটি ফ্রেমওয়ার্ক নিয়ে এগিয়ে যাওয়াটাই এখন সামনে এগোনোর একমাত্র পথ। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।